সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি সিস্টেম এই ব্যাপারটি তেমন জটিল কোনো কিছু না, তবে বেশ ইম্পর্ট্যান্ট। আর এর সাথে রিলেটেড ক্লিনিক্যাল কোরিলেটসগুলো বোঝার জন্য এটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। আমি ডক্টর ইমরান ওয়াহিদ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাটমি উইথ ইমরান। টোটাল প্রসেসটিকে আমরা 5টি ধাপে আলোচনা করব। প্রথম ধাপ, ফর্মেশন অফ লাংবার্ড। এই ছবিটিতে দেখো একটি ডে 25-এর এমব্রায়োকে দেখানো হয়েছে। দেখো ফোরগাটের যে ভেন্ট্রাল ওয়াল, সেখান থেকে একটা আউটগ্রোথ নিচের দিকে নেমে আসছে, তাই না? নীল রং দিয়ে দেখানো হয়েছে। এটার সামনে এবং নিচে ডেভেলপ করছে হার্ট, তারও নিচে ডেভেলপ করছে লিভার। এই আউটগ্রোথটাকে বলা হচ্ছে লাংবার্ড বা রেসপিরেটরি ডাইভার্টিকুলাম। পরের ছবিটিতে দেখো এখানে আরেকটু পরের স্টেজ 5th উইকের একটি এমব্রায়োকে দেখানো হয়েছে। দেখো এখানে হলুদ রং দিয়ে যে জিনিসটি দেখানো হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি ফ্যারিঞ্জিয়াল পাউচেস। দেখো তার নিচেই এই লাংবারটা ডেভেলপ করছে। পরবর্তীতে লাংবার্ড যেখান থেকে ডেভেলপ করছে সেখানেই তৈরি হবে ল্যারিঞ্জিয়াল অরিফিস। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এখন আমরা দেখি এই যে রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, লাংস, এগুলো অ্যাকচুয়ালি কোথায় থেকে ডেভেলপ করলো। আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে এপিথেলিয়াম অফ ইন্টারনাল লাইনিং যেটা, সেটা তৈরি হচ্ছে এন্ডোডার্ম থেকে। এছাড়াও যে কার্টিলেজ, মাসেল, কানেকটিভ টিস্যু যে আছে, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে সারাউন্ডিং যে স্প্লাঙ্কনিক মেসোটার্ম, সেখান থেকে। এখন আমরা আরেকটু পরের স্টেজ দেখি। দেখো ফোরগার্ড থেকে এই যে লাংবার্ডটা, সেটা আউটগ্রোথ হিসেবে নিচের দিকে নেমে এসেছে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই জায়গায়। দেখো যে দুপাশ থেকে দুইটা রিজ এই লাংবার্ডটাকে গার্ড থেকে আলাদা করছে। একে বলে ট্রাকিও ইসোফেজিয়াল রিজ। পরবর্তীতে পেছনের দিকে তৈরি হবে ইসোফ্যাগাস এবং সামনের দিকে তৈরি হবে ট্রাকিয়া। পরের ছবিটিতে দেখো যে ইসোফ্যাগাস এবং ট্রাকিয়া পরস্পর থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে। এটা আমরা দেখলাম ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে। এখন আমরা একটু পাশ থেকে দেখি। দেখো যে এই বরাবর যদি আমরা কাটি, তাহলে দেখা যাবে যে ট্রাকিওইসোফেজিয়াল রিজটা পরস্পরের দিকে আসতে শুরু করেছে, তারা এক পর্যায়ে মিলিত হলো এবং এক পর্যায়ে তারা পুরোপুরি সেপারেট করে ফেলেছে। তাহলে লাংবারটি কীভাবে ফর্মেশন হলো এবং ট্রাকিয়া এবং ইসোফেগাস কীভাবে আলাদা হয়ে গেল, এটা আমরা দেখতে পেলাম। আমরা চলেছি পরের স্টেপে, দেখি ল্যারিংস কীভাবে ডেভেলপ করে। এই ছবিটিতে দেখো ফ্যারিংসের ভেন্ট্রাল ওয়ালকে দেখানো হয়েছে। আমরা এদিক থেকে কতগুলো ফ্যারিঞ্জিয়াল আর্চকে দেখতে পাচ্ছি। এটা 4th উইকের ছবি। অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই জায়গাটাকে বলে হাইপোফ্যারিঞ্জিয়াল এমিনেন্স বা হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স। এটা সম্পর্কে একটু পরে বলছি। দেখো লাল লাইন দিয়ে দেখানো হয়েছে যে অরিফিসটা, সেটা অ্যাকচুয়ালি ল্যারিঞ্জিয়াল অরিফিস। এটার শেপটা এখন স্লিট লাইক। পরবর্তীতে কি হচ্ছে দেখো 6th উইকে যে এই যে অ্যাপারচারটা ছিল, সেটার সংলগ্ন যে মেজেনকাইমগুলো, সেগুলো প্রলিফারেট করে। দেখো পেছন থেকে মেজেনকাইম প্রলিফারেট করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন ইনলেটটা কিন্তু অনেকটা টি শেপড হয়ে গেছে, তাই না? পরের ছবিটিতে দেখো, এটা 10th উইকের ছবি। এখানে দেখো যে একটা ল্যারিঞ্জিয়াল ইনলেট তৈরি হয়ে গেছে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই জায়গা থেকে ডেভেলপ করবে এপিগ্লটিস। আমরা হাইপোফ্যারিঞ্জিয়াল এমিনেন্সের কথা যে বলেছিলাম, সেটার কর্ডাল পার্ট থেকেই এই এপিগ্লটিসটা তৈরি হয়। তাহলে ল্যারিঞ্জিয়াল যে কার্টিলেজ, যেরকম থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যাটিনয়েড কার্টিলেজ, এগুলো তৈরি হচ্ছে 4th and 6th ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে, এবং এগুলো আসলে নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভ। আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে ল্যারিংসের ভেতরে যে এপিথেলিয়াম আছে, সেটার প্রলিফারেশন হয় এবং তারা লুমেনটাকে অবলিটারেট করে ফেলে। পরবর্তীতে এটা আবার রিক্যানালাইজেশন হয়। রিক্যানালাইজেশনের মাধ্যমে দেখো এরা দুইটা ল্যাটারাল রিসেস তৈরি করে। এদেরকে বলে ল্যাটারাল ভেন্ট্রিকল। এর উপরে থাকে ভেস্টিবুলার ফোল্ড এবং নিচে থাকে ভোকাল ফোল্ড। আরেকটা বিষয় হচ্ছে যে ল্যারিঞ্জিয়াল যে মাসলস, সেগুলো ডেভেলপ করে 4th এবং 6th ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। এখন 4th ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যে মাসলগুলো ডেভেলপ করলো, সেগুলো সাপ্লাই পাবে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে। আর 6th ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যারা ডেভেলপ করলো, তারা নার্ভ সাপ্লাই পাবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দুইটাই কিন্তু ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ। এখন আমরা দেখি ট্রাকিয়া কীভাবে ডেভেলপ করে। এই ছবিটিতে দেখো
যে লাংবাড়ির ক্রস সেকশন দেখানো হয়েছে, হলুদ রং দিয়ে যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে এটা আমরা জানি তৈরি হচ্ছে এন্ডোডার্ম থেকে, তাই না? আর বাইরে আছে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে স্প্লাঙ্কনিক মেজেনকাইম। এখন ডান পাশের ছবিটিতে দেখো ট্রাকিয়ার যে কার্টিলেজ, তার যে মাসেল এবং কানেকটিভ টিস্যু, এগুলো সবাই ডেভেলপ করে স্প্লাঙ্কনিক মেসেনকাইম থেকে। আর ভেতরের যে এপিথেলিয়াম আর ট্রাকিয়াল গ্ল্যান্ড এরা তৈরি হয় এন্ডোডার্ম থেকে। এখন আমরা দেখি ব্রঙ্কাই এবং লাংস কিভাবে ডেভেলপ করে। এই ছবিটিতে দেখো লাং এবং ব্রঙ্কাই ডেভেলপমেন্টের একটা জেনারেল প্রিন্সিপাল দেখানো হয়েছে। দেখো যে লাং বারটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং তাদেরকে ঘিরে আছে কিন্তু স্প্লাঙ্কনিক লেয়ার অব দ্য ল্যাটারাল প্লেট মেসোটার্ম। আর তারা যে ক্যানেলটার মধ্যে ডেভেলপ করছে একে বলা হচ্ছে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। তোমরা যদি এটা এখানে না বোঝো তাহলে আমার ডেভেলপমেন্ট অফ বডি ক্যাভিটি এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন লাংসের যখন ডেভেলপমেন্ট হবে তখন এই পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেলটা অবলিটারেটেড হয়ে যাবে এবং দেখো লাংকে ঘিরে যে লেয়ারটা তাকে আমরা বলছি ভিসারাল প্লুরা, তাহলে এটা তৈরি হচ্ছে স্প্লাঙ্কনিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোটার্ম থেকে। আর প্যারাইটাল প্লুরা যেটা ওয়ালের দিকে আছে সেটা তৈরি হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোটার্ম থেকে। এখন আমরা দেখি ব্রঙ্কাইটা ধীরে ধীরে কিভাবে ডেভেলপ করলো। এটা আমরা দেখতে পাচ্ছি ফোর্থ উইকের একটা ছবি। দেখো যে লাংবারটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একে আমরা বলছি ব্রঙ্কিয়াল বার্ড। পরবর্তীতে এই ব্রঙ্কিয়াল বার্ড থেকে রাইট এবং লেফট মেইন ব্রঙ্কাই তৈরি হবে, এটা হবে ফিফথ উইকে। তারও পরে যে দেখো যে এই মেইন ব্রঙ্কাসগুলো আবার ভাগ হয়ে যাবে লোবার ব্রঙ্কাসে। যে দেখো রাইটে 3টা লোবার ব্রঙ্কাস এবং লেফটে 2টা লোবার ব্রঙ্কাস তৈরি হয়েছে এবং এই লোবার ব্রঙ্কাসগুলো আবার বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়ে যাবে। এভাবে রাইটে 10টা এবং লেফটে 10টা সেগমেন্টাল ব্রঙ্কাস তৈরি হবে। এটা আমরা দেখছি 8 উইকের একটি ছবি। দেখো লোবগুলোর ভেতরে কানেকটিভ টিস্যুর সেপ্টা ঢুকে গেছে, একে বলা হচ্ছে ফিশার। এটাও তৈরি হয় স্প্লাঙ্কনিক মেসেনকাইম থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রঙ্কাইগুলো ক্রমান্বয়ে ভাগ হচ্ছে। আপ টু 24 উইকস এরা 17 অর্ডারে ভাগ হবে এবং জন্মের পরেও এরা ভাগ হবে 7টি অর্ডারে। তাহলে তোমরা দেখতে পেলে ব্রঙ্কাইগুলো কিভাবে ডেভেলপ করলো। এখন আমরা দেখি লাংয়ের ম্যাচুরেশনটা কিভাবে হয়। লাংয়ের ম্যাচুরেশনটা 4টি স্টেজে হয়ে থাকে। এই ছবিটিতে দেখো যে ব্রঙ্কাইগুলো ভাগ হতে হতে একটা পর্যায়ে একে বলা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। ডান পাশের ছবিটিতে এই স্টেজেরই একটা হিস্টোলজিক্যাল সেকশন দেখানো হয়েছে। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে ব্রঙ্কাস এবং পরবর্তী অ্যারোগুলো দিয়ে দেখানো হয়েছে টার্মিনাল ব্রঙ্কিওলস। দেখো যে টার্মিনাল ব্রঙ্কিওলগুলো অনেকটা গ্ল্যান্ডের মতো দেখতে লাগছে, তাই না? এই জন্য এই স্টেজটাকে বলা হয় সিউডো গ্ল্যান্ডুলার স্টেজ। এই স্টেজে কোনো রেসপিরেটরি ব্রঙ্কিওল ডেভেলপ করে না এবং এর সময়টা হচ্ছে 5 উইক টু 16 উইকস। এরপরে কি হয় দেখো, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা টার্মিনাল ব্রঙ্কিওল থেকে অনেকগুলো রেসপিরেটরি ব্রঙ্কিওল তৈরি হয়েছে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। হিস্টোলজিক্যাল স্লাইডে আমরা এটারই এরকম একটি চেহারা দেখতে পাবো। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে ব্রঙ্কাস এবং পরবর্তী অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল। তোমরা দেখো যে ব্রঙ্কাস এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল এটার লুমেনের যে সাইজ সেটা কিন্তু বড় হয়ে গেছে। এই স্টেজটাকে এজন্য বলা হয় ক্যানালিকুলার স্টেজ। এই স্টেজে রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে কিছু অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলার স্যাকও তৈরি হয়। 16 উইক থেকে 26 উইকস পর্যন্ত বলা হয় ক্যানালিকুলার স্টেজ। এরপরে দেখো আমরা একটা রেসপিরেটরি ব্রঙ্কিওলকে দেখছি, এখান থেকে কতগুলো টার্মিনাল স্যাক তৈরি হয়েছে। দেখো টার্মিনাল স্যাকের এপিথেলিয়ামগুলো কিন্তু থিন। এখানে দুই ধরনের নিউমোসাইট থাকে, টাইপ 1 নিউমোসাইট যেটা দেখো অনেক থিন, আমরা সেলগুলো দেখতে পাচ্ছি। আরও এক ধরনের নিউমোসাইট তৈরি হয় 6 মান্থের শেষের দিকে, একে বলে টাইপ 2 নিউমোসাইট। আরেকটা জিনিস দেখো যে ক্যাপিলারিজ এদের প্রলিফারেশন হয়। দেখো ক্যাপিলারিগুলো টার্মিনাল স্যাকের অনেক কাছাকাছি চলে এসেছে এবং এপিথেলিয়ামের সংলগ্ন হয়ে গেছে। এ পর্যায়ে টার্মিনাল স্যাকের যে এপিথেলিয়াম এবং ক্যাপিলারির যে এন্ডোথেলিয়াম এদের মধ্যে যে একটা কমিউনিকেশন এস্টাবলিশ হয় এটাকে বলা হচ্ছে ব্লাড এয়ার ব্যারিয়ার। এ সময়
টাইপ 2 নিউমোসাইট সারফেক্টেন্ট সেক্রেট করে। সারফেক্টেন্ট হলো এক ধরনের ফসফোলিপিড যেটা কিনা অ্যালভিওলাইকে কলাপস হওয়া থেকে প্রিভেন্ট করে। এই স্টেজটা থাকে 26 উইক থেকে বার্থ পর্যন্ত। এই সময়টাকে আমরা বলছি টার্মিনাল স্যাক পিরিয়ড। 26 উইক থেকেই বাচ্চা ভায়াবল হয়, কেননা এই সময় অ্যাডিকুয়েট সারফেক্টেন্ট সেক্রেশন হয়ে থাকে। পরের ছবিটিতে দেখো আমরা দেখতে পাচ্ছি একটি রেসপিরেটরি ব্রঙ্কিওলকে এবং সেখান থেকে অনেকগুলো টার্মিনাল স্যাক তৈরি হয়েছে। দেখো ক্যাপিলারিগুলো অনেক কাছাকাছি চলে এসেছে এবং টার্মিনাল স্যাকের যে লাইনিং এপিথেলিয়াম সেটা আরও অনেক থিন হয়ে গেছে। এই অ্যালভিওলাইগুলোকে বলা হচ্ছে ট্রু অ্যালভিওলাই। এ পর্যায়ে যে ক্যাপিলারিগুলো সেগুলো আরও ইনক্রিজ করে এবং আরও অধিক পরিমাণ সারফেক্টেন্ট সেক্রেটেড হয়। এই স্টেজটা 8 মান্থ থেকে 8 ইয়ার্স পর্যন্ত বিরাজ করে। 3 ইয়ার্স পর্যন্ত অ্যালভিওলাইয়ের সাইজ বাড়তে থাকে, বাকি সময়টাতে কিন্তু অ্যালভিওলাইয়ের সংখ্যা বৃদ্ধি পায়। শুধু অ্যালভিওলাই না, রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক সবগুলোরই সংখ্যা বৃদ্ধি পায়। বলা হয়ে থাকে যে 95% অ্যালভিওলাই তৈরি হয় পোস্টন্যাটালি। তাহলে এই স্টেজটাকে বলা হচ্ছে অ্যালভিওলার স্টেজ। আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে জন্মের আগেই কিন্তু ফিটাল ব্রিদিং মুভমেন্ট হয়ে থাকে। ফিটাল ব্রিদিং মুভমেন্ট এটা বাচ্চার জন্য এসেনশিয়াল। এতে করে যে রেসপিরেটরি মাসেল সেটার একটা কন্ডিশনিং হয় এবং জন্মের আগে কয়েক মাস ফিটাস এই ব্রিদিং এক্সারসাইজ করে থাকে। এই গেল রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে আমাদের একটি বেসিক ধারণা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থাকো। ধন্যবাদ।